বামফ্রন্টের শাসন দেখেছে, তারা কেরালায় এলডিএফ শাসন দেখেছে, তারা ত্রিপুরায় বামফ্রন্টের শাসন দেখেছে, এবং পশ্চিমবঙ্গে যেরকম পঞ্চায়েত নির্বাচনে, পুর নির্বাচনে, কপ নির্বাচনে তৃণমূল গুন্ডামি মস্তানি ভোট লুট করে, এডিসি নির্বাচনে পরশুদিন আমরা দেখলাম বিজেপি একইভাবে ত্রিপুরা কিরম ভোট লুট করেছে। তাহলে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য, গণতান্ত্রিক পরিসরকে পুনরুদ্ধার করার জন্য তারা বামপন্থীদের ভোট দেবে। নাম্বারের থেকে, কোয়ান্টিটি থেকে আমরা কোয়ালিটির কথা বলছি। ৭৭ সালে জরুরি অবস্থার পরে গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য লোকে বামপন্থীদের ভোট দিয়েছিলেন, এবং আমরা গণতান্ত্রিক পদ্ধতিকে আবার মান্যতা দিয়ে, সাংবিধানিক পদ্ধতিকে মান্যতা দিয়ে আইন করে পঞ্চায়েতি ব্যবস্থা করেছিলাম। 1 বছরের মধ্যে 3 স্তরে পঞ্চায়েত এম্পাওয়ারমেন্ট, একেবারে সবচেয়ে তলার মানুষের পার্টিসিপেটরি ডেমোক্রেসি, অংশীদারিত্ব স্বীকার করেছে, স্বীকৃতি দেওয়া হয়েছিল, যেটা এখন কমিয়ে দেওয়া হয়েছে। আমরা জনপ্রতিনিধিদের ভোটের মান বাড়িয়েছিলাম, ভোটের দাম বাড়িয়েছিলাম, এবং এই জন্য জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দেওয়া হয়েছিল, বিকেন্দ্রীকরণ করা হয়েছিল। এখন বিজেপি তৃণমূল উভয়ই ব্যুরোক্রেটাইজেশন করেছে। এই যে পুলিশ এত অদল বদল করাচ্ছে, ভোট তারাই করে। তাহলে আসলে যে ওভার সেন্ট্রালাইজেশন এবং ওভার ব্যুরোক্রেটাইজেশন হচ্ছে, আমলাতন্ত্রের উপর বেশি নির্ভরতা বেড়ে গেছে। তাতে নির্বাচনী জনপ্রতিনিধিদের মান কমেছে, দামও কমেছে, মর্যাদাও কমেছে, এবং এই জন্য নির্বাচক মন্ডলীরও মর্যাদা কমে গেছে। জন্য গণতন্ত্রের পুনরুদ্ধার মানে হচ্ছে আসলে মানুষের এম্পাওয়ারমেন্ট। সেটা ফিরে পাওয়ার জন্যই লোকে ভোট দেবে বামপন্থী। ট্রাম্প যেরকম হরমুজ প্রণালী দেখছেন, মোদী অমিত শাহ এরকম বাংলাকে হরমুজ প্রণালী মনে করছে, এবং তারা মনে করছে ওদের সমস্ত ক্ষমতা এবং ফাসিস্ট রাষ্ট্র কায়েম করার জন্য বোধহয় এই প্রণালী থেকেই তাদের জাহাজ দিয়ে যেতে হবে। কিন্তু এত সহজ নয়। ট্রাম্প এত হুমকি আমকা দিয়ে পারেনি। আর আমাদের বিশ্বগুরু আজকে কিভাবে আমরা কোণঠাসা হয়েছি। আমাদের গোটা ফরেন পলিসি ছিল মোদির জমানায়, যখন মোদি মুখ্যমন্ত্রী গুজরাটের, তখন থেকেই এটা পাকিস্তান বিরোধী একটা মনোভাব গড়ে তোলা, পাকিস্তানকে আইসোলেট করা। আমরা বলতাম যখন এই যে তোমার গিয়ে সন্ত্রাসবাদী হামলা হতো, তাহলে এখন এত খরচা করে, এত G20 না 420 কি এটা করলো, আমরা দেখলাম যে পাকিস্তান মধ্যস্থতা করছে ইরান, আমেরিকা। ভারত সেখানে আমন্ত্রণ পায়নি, ভারতে কোনো সাংবাদিক আমন্ত্রণ পায়নি। শুধু দেশের বিদেশনীতি না, আমাদের সাংবাদিকতাও জলাঞ্জলি দিয়েছে, কারণ এত বেশি মোদীপন্থী হয়ে যাওয়াতে, মোদী মিডিয়া হয়ে যাওয়াতে সেখানে খুব একটা পজিটিভ কিছু বেরোয়নি, বেরোর কথা নয়। কিন্তু ক্রমাগত ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা এক্সপোজ হচ্ছে। আর আমেরিকার সঙ্গে যে গা লাগিয়েছিলেন নমস্তে ট্রাম্প বলে মোদী, তিনি এক্সপোজ হয়েছেন। আজকে আমরা বন্ধুহীন, আমাদের অর্থনীতি, আমাদের জ্বালানি সংকট, আমাদের এক্সটার্নাল বাণিজ্য আজ বিপদের মুখে। টাকার দাম ডলার হিসেবে হচ্ছে মুখ চুবড়ে পড়েছে। এখন সাময়িকভাবে তেলের একটা দুটো জাহাজ পার হচ্ছে বলে, কিন্তু আবার এই ভোট হয়ে গেলে দেখবে পেট্রোল ডিজেলের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, ধরে রাখা হয়েছে। এখানে আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্প জ্বালানির সংকটে, কাঁচামালের সংকটে এখন ত্রাহি রব হচ্ছে। কর্মসংস্থানের বদলে কর্মহীনতা বাড়ছে, মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। ভালোই প্রশ্নটা করেছো। এখানে বাংলায় ভোট হলেও আমরা তো কেউ ত্রিশঙ্কুর মধ্যে থাকি না, আমরা তো বাংলায় দেশের মধ্যে, এই দেশটা তো উপমহাদেশের মধ্যে, উপমহাদেশের মহাদেশের মধ্যে, এবং এই মহাদেশেই তো হচ্ছে। তাহলে আমেরিকা, ইসরায়েল যেভাবে তার আধিপত্য বিস্তার করতে চেয়েছিল, সেটা ইরানের কাছে মুখ চুবড়ে পড়েছে। আজকে দাঁড়িয়ে কি হচ্ছে? আমরা বলতাম ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। আজকে এখানে এশিয়াতে হচ্ছে, কিন্তু চায়না, রাশিয়া, ইরান এক জায়গায় দাঁড়িয়ে আছে। ইন্ডিয়া কোথায়? ভারতের ভূমিকা কোথায়? কেউ নামও নিচ্ছে না। এখনো দাঁড়িয়ে আমাদের জ্বালানি যে সুরক্ষা,
এনার্জি সিকিউরিটি, সেটা মোদির হাতে জিওপার্ডাইজ হয়েছে। এবং বামপন্থীরা গত 25 বছর ধরে এই জন্য বলে আসছিল যে বেটার ইন্টিগ্রেশন। এশিয়াতে যদি আমেরিকাকে পর্যুদস্ত করতে হয় তাহলে ভারত, রাশিয়া, চীন এবং ইরান আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দরকার। সেখানে আমাদের পুরনো বন্ধুদের ত্যাগ করে দিয়ে আমরা আমেরিকা ইসরায়েলের বন্ধু হওয়ার চেষ্টা করেছি, তাতে লাভ শুধু এপস্টাইন ফাইল হয়েছে, যৌন কেলেঙ্কারি হয়েছে, পেডোফিলিসরা এক জায়গায় গেছে। আজকে ট্রাম্প, মোদি, নেতানিয়াহু এক জায়গায় দাঁড়িয়ে আছে কিসের ভিত্তিতে? কোন নীতির ভিত্তিতে? ফুর্তির জন্য, শিশুদের নিয়ে আর মহিলাদের নিয়ে যৌন কেলেঙ্কারির জন্য? স্পষ্ট করে এটা বুঝতে হবে, স্পষ্ট কথা। দেশের স্বার্থ জলাঞ্জলি গেছে। আর আমরা না, এখন সুব্রমণ্যম স্বামী বলছে ওদেরই বিজেপির নেতা করতাম, যে মোদি যখন থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী তখন থেকে তিনি বিদেশ সফরে যেতে লালায়িত ছিলেন। কারণ এই ধরনের সব এই দক্ষিণপন্থীরা যা করে ফুর্তির জন্য কেলেঙ্কারি কাজ, একজন আইএফএস অফিসার হিসেবে জয়শঙ্করের কাজ ছিল যেমন লোকের উদর পূর্তি করতে হয়, এরকম তার ইচ্ছা পূর্তি করা মোদি। আর সেই জন্য তাকে বিদেশমন্ত্রী করা হয়েছে। আমাদের আজকে বিদেশ নীতিতে দিশাহীনতা এবং আইসোলেশন, এটা কখনো ছিল না। স্বাধীনতার আগেও ছিল না, স্বাধীনতার পরেও ছিল না। আমাদের কতগুলো কোর ভ্যালুস ছিল। এটা হচ্ছে মুক্তিকামী জনগণের পক্ষে দাঁড়ানো, সাম্রাজ্যবাদের বিরোধিতা করা এবং তৃতীয় বিশ্বের দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব করা, সাউথ সাউথ কোঅপারেশন করা এবং পৃথিবীর যে কোনো দেশের তৃতীয় দেশের হস্তক্ষেপ, সামরিক অভিযান আমরা কখনো সমর্থন করিনি। কিন্তু এই সব কটা ক্ষেত্রে আমাদের যে কোর ফরেন পলিসির যেটা বেসিস ছিল সেখান থেকে মোদি জমানায় আমরা সরে এসেছি। তার ফল আমাদের শুধু কূটনীতিতে নয়, আমাদের অর্থনীতিতে এবং সমাজে এবং রাজনীতিতেও আমাদের ভোগ করতে হচ্ছে। অনেকেই প্রশ্ন করছে তার মানে তৃণমূলের অবস্থা খারাপ হচ্ছে, এটা বোঝা গেছে। আর দুই হচ্ছে তৃণমূল তো যখন এসেছিল ক্ষমতায় তখন 22টা দলের কোয়ালিশন করে এসেছিল, মহাজোট করে, তার মধ্যে বিজেপিও ছিল। তাহলে এখন তাকে আবার বামপন্থীর মধ্যে বন্ধুকে খুঁজতে হচ্ছে। আমরা তো পরিষ্কার বলেছি নবান্নর 14 তলা থেকে ওই চোরটাদের আমরা টেনে নামাবো। বাংলার মানুষ কোনো 56 নয়, কোনো 356 নয়, এসব গল্প অনেক লিখেছো আমরা। আর এই জন্য বাংলা মানুষকে একটা করতে বলছে, হচ্ছে অনেক চেষ্টা করেছে এর মধ্যে এসআইআর নিয়ে, অন্যান্য প্রশ্নে মানুষের মধ্যে একটা গুজব, একটা বিদ্বেষ ছড়িয়ে দাঙ্গা হাঙ্গামা তৈরি করা। কিন্তু বাংলার মানুষ এখন এই ঐক্য বিরোধী যে শক্তি আছে তাকে পরাস্ত করতে চায়। অনেক মন্দির মসজিদের রাজনীতি করার চেষ্টা করেছে, মানুষ সেগুলো মানছেন না। তার শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি নিয়ে তারা বাংলার পুনরুত্থান চাইছেন এবং সেখানে তৃণমূলকে শেষ করে এটা সম্ভব। তুমি দেখো কিভাবে বিজেপি আর তৃণমূল ক্রমাগত কাছাকাছি চলে আসছে। তাদের কথায় বললাম আমি, সিপিএম বিরোধিতায় দেখলে সেই পুরনো সেই দিনের কথা সে কি বলা যায়। 25 বছর আগে যখন তৃণমূল বিজেপির দিকে গেছিল কংগ্রেস থেকে ভেঙে, সেই রাজনীতি এখন ফিরে আসছে। এখন শুধু একটা দুটো বিধানসভা কেন্দ্রে বিজেপি আর তৃণমূল মিলে বৈঠক করছে তা নয়, ভোট ট্রান্সফার করার জন্য তারা মরিয়া। 2016 সালের নির্বাচনে যেমন আমরা প্রায় জয়ের কাছাকাছি চলে গেছি, তখন দিলীপ ঘোষ বলেছিলেন ভোটের পরে আরএসএস এর হস্তক্ষেপে 100টি আসনে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ভোট ট্রান্সফার হয়েছিল। এবার তোমাদের যদি থাকে কৌলিন্য সাংবাদিকতা, তাহলে খুঁজে দেখবে যে কোন কোন আসনে এই বিজেপি তৃণমূল পুরনো বন্ধুত্ব কিভাবে তাদের। আমরা যখন বাংলার পুনর্জাগরণের কথা বলছি, যখন নবজাগরণের কথা বলছি, ওরা তখন কিভাবে ঘাপটি মেরে বিজেপি আর তৃণমূলের মধ্যে আদান প্রদান চালাচ্ছে। Subscribe to One India and never miss an update. Download the One India app now.